শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, আজকের ক্লাসটি তোমাদের জন্য। আমি আজকের ক্লাসে তোমাদের বেঙ্গলি মেজর পেপার 4 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের বেঙ্গলি মেজর পেপার 4-এ ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে বাংলা ভাষা এবং উপভাষা। সেই বাংলা ভাষা এবং উপভাষা সম্পর্কে আমি তোমাদের একটি সংক্ষিপ্ত ধারণা দেব, যেটি মন দিয়ে শুনলে অবশ্যই তোমাদের এই ইউনিট থেকে প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে সুবিধা হবে। তো আমরা যদি ভাষার প্রসঙ্গে বলি, মানুষের ভাব, চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা এগুলো প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। যেমন আমি যে এখন তোমাদের সাথে কথা বলছি, বিষয়টি আলোচনা করছি, সেটি ভাষার মাধ্যমে করছি। আজকে যদি ভাষা না থাকতো, তাহলে আমাদের এই সুন্দর ক্লাসরুম এটা কখনোই আমরা পরিচালনা করতে পারতাম না। এটি একটা সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যা মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে। কারণ ভাষার মধ্য দিয়ে আমরা একজনের সাথে আরেকজনে কি করি, যোগাযোগ করি। ভাষা শুধু কথার ধ্বনি নয়, বরং এর মধ্যে ভাব প্রকাশের নিয়ম থাকে, শব্দ গঠন থাকে, বাক্য গঠন থাকে এবং সাংকেতিক চিহ্নের ব্যবহারও থাকে। মানুষের সমাজে ভাষা প্রথাগত রীতিনীতির মাধ্যমে গড়ে ওঠে এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে রূপান্তরিত হয়। কারণ আমাদের সেই এক যুগ আগে যারা কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো, সেই বাংলা ভাষাটাই কিন্তু ধারাবাহিকভাবে আমাদের মধ্যে এসেছে এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই বাংলা ভাষাতে কথা বলে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষেরা যদি অন্য ভাষায় কথা বলতো, আমরাও কিন্তু আজকে অন্য একটা ভাষাতেই কথা বলতাম। অর্থাৎ ভাষা এক যুগ থেকে আরেক যুগে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কি হয়, স্থানান্তরিত হয়। ভাষা শেখা যায়। কোনো শিশু জন্মগতভাবে ভাষা নিয়ে আসে না কিন্তু, বরং এটা শিখে জন্মের পর মাতৃভাষা মায়ের মুখে শুনে শুনে শিশুরা ভাষা শিখে। ভাষা পরিবর্তনশীল ও জীবন্ত। সময়, স্থান এবং সমাজের পরিবর্তনে ভাষার রূপও বদলায়। কারণ আগে একটা সময় মানুষ কিছু কিছু শব্দ ব্যবহার করত, ওই শব্দগুলো কিন্তু আমরা আজকে ব্যবহার করি না। অনেক ভাষা ব্যবহার করতো যেগুলো আমরা করি না। অর্থাৎ আধুনিকতার সাথে চলতে চলতে আমরা আমাদের ভাষার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসি। ভাষা শুধু যোগাযোগের উপায় নয়, এটি মানুষের সংস্কৃতি, ইতিহাস, জ্ঞান ভান্ডার এগুলো সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে ভাষা হলো মানুষের ভাব প্রকাশের জন্য ব্যবহৃত একটা ধ্বনি বা চিহ্নের নিয়মিত পদ্ধতি, যা সামাজিক নিয়ম এবং প্রথার ভিত্তিতে গড়ে ওঠে এবং মানব সমাজকে একত্রিত করে রাখে। কারণ এই ভাষা না থাকলে আমরা বিচ্ছিন্ন থাকতাম, কারোর সাথে আমাদের সামাজিকতা রক্ষা হতো না। ভাষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো এই ভাষাকে অন্য যে কোনো সাংকেতিক পদ্ধতি থেকে আলাদা করে তোলে। প্রথমত, ভাষা সামাজিক। এটি মানুষের সমাজে গড়ে ওঠে এবং সমাজের নিয়মেই কিন্তু এটা চলে। ভাষা একটা প্রথাগত, অর্থাৎ এর নিয়মগুলো সমাজে স্বীকৃত এবং প্রচলিত হয়। সমাজে সবাই যে ভাষায় কথা বলে, যে রীতিতে কথা বলে, তুমি আমি আমরা কিন্তু একইভাবে কথা বলি। ভাষা পরিবর্তনশীল, এটাও তার একটা বৈশিষ্ট্য, যে সময়ের সঙ্গে সঙ্গে নতুন শব্দ, নতুন অর্থ এবং নতুন ব্যবহার এই ভাষার মধ্যে আমরা লক্ষ্য করি। এটা একটা প্রতীকী আমরা বলতে পারি, যেমন শব্দগুলো কোনো বস্তুর বা ভাবের প্রতীক হিসেবে কাজ করে। যেমন আমরা যেই শব্দটাই ব্যবহার করি, এটা একটা বস্তুকে নির্দিষ্ট করে। আমরা আম বললাম, এটা একটা বস্তুকে বোঝায়। আমরা কাঁঠাল বললাম, এটা একটা বস্তুকে বোঝায়। আমরা পোশাক পরিচ্ছদ, আমরা খাওয়া দাওয়া, যেটার নামে আমরা বলি না কেন, এটা একটা না একটা বস্তুকে কিন্তু সংকেত আকারে কিন্তু প্রকাশ করে। তো ভাষা সৃষ্টি এটা ক্ষমতা সম্পন্ন। তো মানুষ ভাষা দিয়ে নতুন ভাবনা, নতুন বাক্য এগুলো তৈরি করতে পারে। ভাষা একটা নিয়মবদ্ধ মধ্যে থাকে, এর ব্যাকরণ থাকে, যা শব্দ এবং বাক্য গঠনকে নিয়ন্ত্রিত করে। ভাষা শেখা যায়, যেমন এটা অর্জিত দক্ষতা। এছাড়া ভাষা মানুষের সংস্কৃতিকে বহন করে, ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ করে এবং মানুষের চিন্তা ভাবনা গঠনে সহায়ক হয়। এগুলো আমরা ভাষার বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। সবশেষে আমরা বলতে পারি যে ভাষা যোগাযোগের সবচেয়ে কার্যকর এবং একটা জটিল মাধ্যমও আমরা এটাকে বলতে পারি।
এবং এইভাবে এটা বিবেচিত হয়। আর উপভাষার প্রসঙ্গে যদি আমরা বলি যে উপভাষা হলো কোনো প্রধান ভাষার একটা আঞ্চলিক বা সামাজিক রূপ। যেমন তুমি আমি যে গ্রামে বাস করি, আমাদের গ্রামের ভাষা অন্য একটা গ্রামের ভাষার সাথে একটা মিল থাকে, সেটা তোমার থেকে কিছুটা দূরবর্তী একটা গ্রাম। যেমন আমরা যদি দক্ষিণ ত্রিপুরার কথা বলি, দক্ষিণ ত্রিপুরার মানুষরা যেরকম ভাবে কথা বলে বা উত্তর ত্রিপুরার মানুষরা যেরকম ভাবে কথা বলে, আমরা যারা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে, সিপাহীজলাতে রয়েছে, আমাদের ভাষার মধ্যে দেখবে একটা পার্থক্য থাকে। অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের মধ্যে একটা অন্যরকম ভাবে ভাষার একটা ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ প্রত্যেকটা ভাষার মধ্যে একটা ঝোঁক থাকে, আলাদা ঝোঁক, যে ঝোঁক উপর ভিত্তি করে তুমি আমি আমরা সবাই কথা বলি। তো এটাই হচ্ছে সাধারণত আঞ্চলিক ভাষা, বা এটাকে আমরা উপভাষা বলতে পারি। তো কিছু ধ্বনি, কিছু শব্দ, ব্যাকরণ বা উচ্চারণের পার্থক্য এগুলো থাকে থাকে বলেই এই অঞ্চল ভেদে ভাষাগুলো পরিবর্তিত হয়ে যায়। তো এটি ভাষারই একটা অংশ, আঞ্চলিক ভাষা বা উপভাষা যেটাকে আমরা বলি। কিন্তু প্রধান ভাষার মানক রূপ থেকে কিছুটা কিন্তু এটা ভিন্ন। প্রধান ভাষাটা যেরকম থাকে, এই উপভাষাটা কিন্তু সেরকম থাকে না। তো সাধারণত উপভাষাগুলো কি নির্দিষ্ট একটা অঞ্চল বা সম্প্রদায় বা সমাজের মানুষের মধ্যে প্রচলিত থাকে। তো উপভাষা কোনো ভাষার দুর্বল বা বিকৃত রূপ নয়, আমরা এইভাবে বলতে পারবো না, বরং এটা ভাষার একটা সমৃদ্ধি এবং এটা বৈচিত্র্যের প্রকাশ, যে ভাষাকে আমরা কত ভিন্নভাবে প্রকাশ করতে পারি। উপভাষার মাধ্যমে স্থানীয় মানুষের চিন্তা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলোই প্রতিফলিত হয়। যেমন বাংলা ভাষার বিভিন্ন উপভাষা আছে, যেমন নামগুলোর মধ্যে যেমন রাঢ়ী উপভাষার কথা বলতে পারি, বরেন্দ্রী, চট্টগ্রামীয়, যেটা বাংলা ভাষারই বৈচিত্র্যময় রূপ। উপভাষা ভাষার পরিবর্তনের প্রমাণ বহন করে এবং ভাষাতাত্ত্বিক গবেষণায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়। তো আশা করি উপভাষা বুঝতে পেরেছো। চলো তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেই, যে উপভাষার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে। তো উপভাষারও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা একে তার মানক ভাষা থেকে আলাদা করে। প্রথমত আমরা বলতে পারি যে উপভাষায় কি থাকে, একটা আঞ্চলিক পার্থক্য দেখা যায়। অর্থাৎ অঞ্চল ভেদে এই উচ্চারণ, তারপর ধ্বনি, শব্দ, বাক্য গঠন এগুলো ভিন্ন ভিন্ন হয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি উপভাষায় একটা ধ্বনিগত বৈচিত্র্য থাকে, যে কিছু শব্দের উচ্চারণ বা ধ্বনি মানক ভাষা থেকে কিন্তু আলাদা হয়। আর তৃতীয়ত আমরা বলতে পারি যে উপভাষায় শব্দ ভান্ডার আলাদা হয়। স্থানীয় শব্দ, কিছু প্রবাদ, কিছু লুকজ উপাদান এগুলো উপভাষার মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন কিছু কিছু উপভাষা আছে যেটা শুনলে তুমি আমি, অথচ বাংলা ভাষা আমরা বুঝতেই পারবো না, কারণ এগুলো তাদের নিজস্ব একটা বাগধারা, প্রবাদে এগুলো প্রকাশ করা হয় বা বলা হয়। তো উপভাষায় ব্যাকরণীয় কিছু পার্থক্য দেখা যায়, যেমন বিশেষ ক্রিয়ার রূপ বা বাক্য গঠনে এই পার্থক্যগুলো তখন পরিলক্ষিত হয়। সামাজিক পার্থক্যও থাকে, যে কোনো কোনো উপভাষা বিশেষ একটা সম্প্রদায়, পেশা বা সামাজিক শ্রেণীর মধ্যে প্রচলিত থাকে। উপভাষা সাধারণত মৌখিক রূপে ব্যবহৃত হয় এবং লিখিত রূপটা খুব কমই থাকে। এছাড়া উপভাষা স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসকে বহন করে, যা ভাষাতাত্ত্বিকদের জন্য মূল্যবান একটা উপাদান আমরা বলতে পারি। তো সব মিলিয়ে উপভাষা ভাষার একটা জীবন্ত রূপ এবং বৈচিত্র্যের একটা প্রমাণ, এইভাবে আমরা এটাকে বলতে পারি। তো উপভাষাকে শ্রেণীবিভাগ করতে হবে, আমাদের সিলেবাসে রয়েছে সাধারণত তিনটা প্রধান ভাগে আমরা উপভাষাকে শ্রেণীবিভাগ করতে পারি। যেমন আমরা প্রথমত বলতে পারি আঞ্চলিক উপভাষা, তারপর বলতে পারি সামাজিক উপভাষা, এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে শৈলীর উপভাষা। তো আঞ্চলিক উপভাষা কোনটা, যেটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষের মধ্যে ব্যবহৃত হয় এবং অঞ্চল ভেদে এটার ধ্বনি, শব্দ, বাক্য গঠন এগুলো আলাদা হয়। যেমন পশ্চিমবঙ্গের রাঢ়ী, বাংলা এবং চট্টগ্রামের যে উপভাষা, প্রত্যেকটা অঞ্চলে একটা পার্থক্য তুমি লক্ষ্য করবে। তো সামাজিক উপভাষা কোনগুলো, এগুলো সমাজের স্তর ভেদে গড়ে ওঠে। যেমন শিক্ষিত, অশিক্ষিত, পেশাভিত্তিক ভাষা, বয়স ভিত্তিক ভাষা, নারী পুরুষের ভাষার পার্থক্য। অর্থাৎ দেখবে শিশুরা একরকম ভাবে কথা বলে, বড়রা একরকম ভাবে কথা বলে, বয়স্করা একরকম ভাবে কথা বলে, নারীরা একরকম ভাবে কথা বলে, পুরুষরা একরকম ভাবে কথা বলে। এগুলো হচ্ছে ভাষার যে বিভিন্ন পার্থক্য, যে পার্থক্যগুলো সমাজের স্তর ভেদে গড়ে ওঠে। তো এটা সমাজের কাঠামো এবং সম্পর্কের একটা প্রতিফলন আমরা বলতে পারি। শৈলীর উপভাষা বলতে ভাষার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যে রূপ রয়েছে, কথ্য এবং লেখ্য রূপ এগুলোকে বোঝায়। যেমন আমরা বক্তৃতার যে ভাষা ব্যবহার করি বা দৈনন্দিন কথাবার্তা, সাহিত্যিক যে ভাষা ব্যবহার করি, এগুলো এই শ্রেণীবিভাগ ভাষার বহুমুখী রূপকে বোঝায়
এবং ভাষার প্রয়োগের যে একটা জটিলতা রয়েছে, যে একটা বৈচিত্র্য রয়েছে, এগুলোকে তুলে ধরে। এবার আমরা দেখব যে ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য রয়েছে, সেই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি। যেমন ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে ভাষার বৈজ্ঞানিক এবং বিশ্লেষণাত্মক যে দিক এটাকে বোঝায়। এতে ধ্বনিতাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধ্বনি এবং উচ্চারণের যে নিয়ম, যা ভাষার মৌলিক রূপ গঠন করে। শব্দতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো শব্দের গঠন এবং যে ব্যবহার রয়েছে সেটা। তো ব্যাকরণ তাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, এটা নির্দেশ করে যে বাক্য গঠনের নিয়ম, ক্রিয়া, বিশেষণ, পদান্বয়, এই বিষয়গুলো। তো অর্থতান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যেটা হলো শব্দের অর্থের পার্থক্য এবং যে পরিবর্তন সেটা। তো ব্যবহারিক বৈশিষ্ট্য বোঝায় প্রসঙ্গভেদে ভাষার ব্যবহার, যেমন আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক যে প্রয়োগ। তো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে হবে, যেমন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো শব্দের গঠন প্রক্রিয়া। তো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রমিত ভাষা এবং উপভাষার সম্পর্ক ধরা হয়। এছাড়া ভাষার যে ঐতিহাসিক পরিবর্তন, ভাষার পরিবার, ভাষার উৎস, এসবই এই ভাষা তত্ত্বের আওতার মধ্যে আসে। তো এই বৈশিষ্ট্যগুলো, যে ভাষার গঠন, তারপর ব্যবহার এবং পরিবর্তন রয়েছে, এগুলো বুঝতে সাহায্য করে এবং ভাষা গবেষণার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই ছিল আলোচনা। তো আশা করি ভাষা উপভাষা সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা নিতে পেরেছো। আর আমরা যদি সামগ্রিকভাবে এক কথায় বলতে চাই, তাহলে আমরা বলবো যে ভাষা মানুষের জীবনের অপরিহার্য অংশ। ভাষা না থাকলে মানুষের চিন্তা বলি, অভিজ্ঞতা বা জ্ঞান প্রকাশ, এটা কোনোটাই সম্ভব হতো না। তো উপভাষা ভাষার জীবন্ত এবং বৈচিত্র্যময় একটা রূপ, যা মানুষের স্থানীয় সংস্কৃতি এবং পরিচয়কে বহন করে। তো উপভাষার বিভিন্ন রূপ ভাষার সমৃদ্ধি এবং বৈচিত্র্য যেটা রয়েছে সেটাকে প্রকাশ করার পাশাপাশি তার যে ভাষাতাত্ত্বিক গবেষণা, তার জন্য একটা মূল্যবান উপাদান হিসেবে এটা ব্যবহৃত হয়। তো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভাষার যে গভীরতা রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে বা পরিবর্তনশীলতা রয়েছে, এগুলোকে বোঝায়। তো ভাষা এবং উপভাষা উভয় মানুষের ইতিহাস, সংস্কৃতি ও সমাজের পরিচয় বহন করে। তাই ভাষা শেখা, বোঝা এবং সংরক্ষণ করা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব প্রতীক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি যতটুকু আলোচনা করা হয়েছে, এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলে এই ইউনিট থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে তোমরা আনসার করতে পারবে। আর আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য এই ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো উত্তর সহ দেওয়া রয়েছে। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমরা কেউ স্টাডি করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে। আজকে তাহলে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো এক টপিক নিয়ে।